নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসে উপস্থিত হয়েছি হাওড়া নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কনসালটেন্ট বেস্ট সার্জন ডক্টর নেহা চৌধুরী। প্রথমে ম্যাডামকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম, আমাদের আজকের দিনে মহিলাদের মধ্যে এই ব্রেস্ট ক্যান্সারের যে প্রবণতা সেটা ভীষণভাবে বাড়ছে। এই ব্রেস্ট ক্যান্সার কী, ব্রেস্ট ক্যান্সার কেন হয়, বা কীভাবে এই ব্রেস্ট ক্যান্সারকে নিয়ন্ত্রণে আনা যায়, বা তার চিকিৎসা কী, এই সমস্ত বিষয় নিয়ে আমি আসবো ম্যাডামের কাছে। দেখুন, সংখ্যাটা বাড়ছে বিকজ পপুলেশনটা বাড়ছে। সেকেন্ড, ইভেন ডিটেকশনটা বাড়ছে। আগে অনেকটাই পেশেন্ট ছিলেন যাদের ডায়াগনোসিসই পসিবল ছিল না। সো উই ডু নট নো কি ওনাদের ব্রেস্ট ক্যান্সার আছে। তাহলে শুধু সংখ্যাটা বাড়ছে না, ডিটেকশনটাও বাড়ছে। সে কারণে আমাদের ফিল হচ্ছে কি সংখ্যাটা বাড়ছে। ম্যাডাম, এবার যেটা নিয়ে আমি আপনার কাছে প্রশ্ন করব যে এই যে ব্রেস্ট ক্যান্সার, এই ব্রেস্ট ক্যান্সার যাদের হয় তারা কি কি ধরনের উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসে? তো ব্রেস্ট ক্যান্সারে সবথেকে কমন সিমটমটা হয় ব্রেস্টে একটা লাম্প, যেটা উনি দেখবেন পেইনলেস হয় ইউজুয়ালি। মানে অনেকবারই পেশেন্টটা আমাকে বলে কি আমার তো কোনো প্রবলেম নেই, কোনো ব্যথা নেই, তাহলে আমি কেন আসবো, কেন দেখাতে যাব। বাট আপনাকে এটা একটু জেনে রাখার কথা কি মোস্টলি ব্রেস্ট ক্যান্সারের লাম্পটা পেনলেস হয়। অ্যান্ড পেনলেস আছে সেজন্য আপনি ওদিকে লক্ষ্য করছেন না, ডাক্তার কাছে যাচ্ছেন না, দ্যাট ইজ রং। বিকজ না পেন না থাকার বেশি বড় ডেঞ্জার সিগন্যাল। তাছাড়া আর নিপল দিয়ে যদি ব্লাড স্টেইন ডিসচার্জ আসছে, নিপল ভিতরে ঢুকে যাচ্ছে, দ্যাট মিনস নিপল রিট্রাকশন হচ্ছে, বা ব্রেস্টের স্কিন উপরে কোনো রকম চেঞ্জেস, কোনো আলসার যেটা হিল হচ্ছে না, বা থিকনিং অফ দ্য স্কিনটা থিকেন হয়ে যাচ্ছে, অরেঞ্জ পিল অ্যাপিয়ারেন্স অফ দ্য স্কিন হচ্ছে, বা আপনার আর্মপিটে আন্ডারে কোনো গ্ল্যান্ডটা ফুলা আপনি ফিল করছেন, এইসবগুলো ব্রেস্ট ক্যান্সারের সিমটম হতে পারে। তাছাড়া সামটাইমস ইনফ্ল্যামেটরি ব্রেস্ট ক্যান্সার হলে পুরো ব্রেস্টটা সোলেন অ্যান্ড টেন্ডারও হতে পারে। অ্যান্ড ভেরি রেয়ারলি আমরা মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সারের সিমটমস দিয়েও পেশেন্ট প্রেজেন্ট করে। তার মানে যদি ব্রেস্ট ক্যান্সারটা ছাড়িয়ে গেছে লাং, লিভার বা ব্রেনে, তাহলে ব্রেথলেসনেস মানে শ্বাসকষ্ট, কফ, বা বোন পেইনস বা ফ্র্যাকচার, এসবগুলোও হতে পারে। বাট ইউজুয়ালি মোস্ট কমন সিমটমস হয় ব্রেস্ট লাম্প। ব্রেস্ট ক্যান্সার কেন হয়? সো ব্রেস্ট ক্যান্সার মাল্টিফ্যাক্টোরিয়াল, কোনো একটা নোন অ্যাসোসিয়েশন বা নোন কারণ নেই। আমরা সবাই জানি দ্যাট টোব্যাকো ইউজ করলে ওরাল ক্যান্সার হয়, বা স্মোকিং করলে লাং ক্যান্সার হয়, কিন্তু ব্রেস্ট ক্যান্সারে এরকম কোনো একটু ডিরেক্ট অ্যাসোসিয়েশন নয়, মাল্টিফ্যাক্টোরিয়াল। অনেকগুলো কারণে হতে পারে, একটু নোন পার্টিকুলার রিজনটা বলা যাবে না, কিন্তু আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস অফ ব্রেস্ট ক্যান্সার। তাহলে রিস্ক ফ্যাক্টর কী হতে পারে? ফার্স্ট অফ অল, মহিলা হওয়ার ইটসেলফ ইজ আ রিস্ক ফ্যাক্টর, কারণ না মহিলার রিস্ক অফ হ্যাভিং ব্রেস্ট ক্যান্সার পুরুষদের থেকে 100% বেশি, 100 টাইমস বেশি। তাছাড়া যে বেশি বয়স, আপনার এল্ডারলি এজে ব্রেস্ট ক্যান্সারটা বেশি হয়। অনেকজনকে জেনেটিক রিস্ক বা ফ্যামিলিয়াল রিস্ক হয়, মানে আপনি যদি দেখছেন আপনার ফ্যামিলিয়ে 2, 3, 4 পিপল হ্যাভ কোনো রকম ক্যান্সার, স্পেশালি ব্রেস্ট বা ওভেরিয়ান ক্যান্সার, তাহলে আপনার রিস্কটা ব্রেস্ট ক্যান্সার একটু বেড়ে যেতে পারে। অ্যান্ড ইন দিস আপনার একটু জেনেটিক সিনড্রোম আছে কিনা সেটাও ডিটেক্ট করা উচিত। মানে দের আর নোন জেনেটিক সিনড্রোমস লাইক BRCA1, BRCA2, ওই জেনেটিক মিউটেশন যদি বডি আগে থেকে আছে, তাহলে আপনাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্কটা অলমোস্ট 70-80% লাইফ টাইম রিস্ক হয়ে যায়। এছাড়া ওবেসিটি, অ্যালকোহল বা লাইফস্টাইল, মানে যদি আপনারা বেশি ফ্যাট ডায়েট বা লেস এক্সারসাইজ করছেন, তাহলেও একটু সামান্য রিস্কটা বাড়তে পারে। পোস্ট মেনোপজাল হরমোন ইউজেজ, মানে আপনার বডিতে যে কোনো কারণে ইস্ট্রোজেনের মাত্রা যদি বাড়ছে, তার মানে কি হতে পারে? আপনি যদি বাইরে থেকে ইস্ট্রোজেন নিচ্ছেন, ওবেসিটি, কারণটা ফ্যাট সেলের ভিতরে ইস্ট্রোজেনটা তৈরি হচ্ছে, বা আপনার আর্লি মেনার্কি অ্যান্ড লেট মেনোপজ হচ্ছে, মানে পিরিয়ডসটা খুব কম বয়সে শুরু হয়ে গেছে, পিরিয়ডস বন্ধ হওয়ার
টাইমটা লেট হচ্ছে, তাহলে আপনার নাম্বার অফ সাইকেলস অফ ইস্ট্রোজেনটা বেশি হচ্ছে। যে কোনো কারণে যদি ইস্ট্রোজেন মাত্রা বাড়ছে, তাহলে আবার ব্রেস্ট ক্যান্সার রিস্কটা বাড়ছে। ম্যাডাম, একটু আগে আপনি বলছিলেন যে পুরুষদের তুলনায় মহিলাদের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হতে পারে? একদম, পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হতে পারে। পুরুষদেরও একটু সামান্য রেসিডুয়াল একটু ব্রেস্ট টিস্যুটা থাকে, ওখানে ক্যান্সার অরিজিনেট হতেই পারে। অলদো ওনাদের চান্সটা ইউজুয়ালি খুবই কম থাকে, মানে 1/100th অফ হোয়াট মহিলাদের চান্স থাকে। আর পুরুষদের ব্রেস্ট ক্যান্সার ইউজুয়ালি জেনেটিক কোনো জেনেটিক সিনড্রোম থেকে ইউজুয়ালি লিঙ্কড থাকে, স্পেশালি BRCA2 মিউটেশন যদি ওনার ফ্যামিলি রান করছে তাহলে হতে পারে। কিন্তু ইয়েস, মানে পুরুষদেরও সতর্ক থাকার কথা, যদি ওখানে কোনো লাম্প আসছে ওনাদের চেক আপ করানো দরকার। এবার আসি বয়স প্রসঙ্গে বা এজ, যে কোন বয়সের মহিলারা বা কোন বয়সের পুরুষরা তারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হতে পারেন? দেখুন, আমরা যদি লিটারেচার দেখি বা স্ট্যাটিস্টিক দেখি, তাহলে চান্সেস ব্রেস্ট ক্যান্সার হওয়াটা পোস্ট মেনোপজাল এজ গ্রুপ মানে মোর দেন 45-50 ইয়ার্সে বেশি হয়। কিন্তু আমার এটা কথা কি কোনো এজ গ্রুপ এক্সাম্পট নয়। আমার কাছে 21-year-old মহিলাও আছে, উনি ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করাচ্ছেন। 23-year-oldও আছে, অনেকই মানে ইয়াঙ্গার পেশেন্টও আসছে। এটা একটু রেয়ার, কিন্তু হতে পারেই না এরকম নয়। অফকোর্স চান্সেস 45 ইয়ার্স বা পোস্ট মেনোপজাল এজে বেড়ে যায়। কোন সময় তাহলে একজন মহিলা তার চিকিৎসার জন্য একজন ডাক্তারের কাছে আসবেন? সো এখানে এবার আপনাকে পুরোটা জিনিস দুটো ভাগে ডিভাইড করতে হবে। আপনার রিস্কটা কীরকম, আপনি হাই রিস্ক আছেন কি নর্মাল রিস্ক আছেন। হাই রিস্ক মানে আপনার যদি কোনো নোন জেনেটিক সিনড্রোম আছে বা খুব হাই ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার আছে, তাহলে আপনি হচ্ছেন হাই রিস্কে। নর্মাল রিস্ক মানে যে কোনো মহিলায়। নর্মাল রিস্ক মহিলায় বেসিক্যালি ফার্স্ট অফ অল ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস থাকার কথা, মানে ব্রেস্ট ক্যান্সার কী হয়, তার লক্ষণগুলো কী হয়, সেটা আমি বলবো আফটার 20 years অফ এজ অফকোর্স আপনাদের জানার দরকার। 30 years অফ এজে পরে ওনাদের সেলফ ব্রেস্ট এক্সামিনেশন অ্যান্ড occasional clinical breast এক্সামিনেশনটা করার উচিত, মানে অ্যাটলিস্ট ওয়ান্স এ ইয়ার। অ্যান্ড 45 years এজে পরে ওয়ান্স এ ইয়ার ম্যামোগ্রাফি করা উচিত। এটা হচ্ছে স্ক্রিনিং ম্যামোগ্রাফি, কোনো সিমটম নাও থাকলে ওয়ান্স এ ইয়ার ম্যামোগ্রাফি করা উচিত। এটা হচ্ছে ফর নর্মাল রিস্ক উইমেন। যদি কেউ হচ্ছে হাই রিস্কে, তাহলে হাই রিস্কে মহিলায় আফটার 25 years এজ অনলি ওনাদের রেগুলার চেক আপ অ্যান্ড ইমেজিং করার দরকার। মানে যদি উনি BRCA1 পজিটিভ আছেন, তাহলে 1 in 6 month ম্যামোগ্রাফি অল্টারনেটিং উইথ MRI ব্রেস্ট, অনেক কিছু স্ক্রিনিং মেথডস আছে, ওটা ওনাকে রেগুলারলি করাতে হয়। ম্যাম, প্রধানত কি আপনারা ম্যামোগ্রাফির মাধ্যমেই এই অসুখটাকে আইডেন্টিফাই করে থাকেন? অফকোর্স ম্যামোগ্রাফি একটু খুবই ইট ইজ এ ভেরি গুড স্ক্রিনিং অ্যান্ড ডায়াগনস্টিক টুল। স্ক্রিনিং মানে আপনাকে বুঝতে হবে দুটো রকম ম্যামোগ্রাফি হতে পারে। একটা হচ্ছে স্ক্রিনিং ম্যামোগ্রাফি। স্ক্রিনিং ম্যামোগ্রাফি মানে একটা মহিলা আছে, ওনাদের কোনো সিমটম নেই, কোনো প্রবলেম নেই, উনি আসছেন শুধু চেক আপের জন্য কি আমার কোনো কিছু আছে কিনা। এটা হচ্ছে স্ক্রিনিং ম্যামোগ্রাফি, স্ক্রিনিং অফ নর্মাল পপুলেশন। ডায়াগনস্টিক ম্যামোগ্রাফি মানে আপনার ওপিডি একটা মহিলা আছে, কোনো কমপ্লেন নেই, লাম্প বা ডিসচার্জ বা পেন, তাহলে দ্যাট ইজ ডায়াগনস্টিক ম্যামোগ্রাফি। দুটোই কেস সিচুয়েশনে ম্যামোগ্রাফি ইজ আ ভেরি গুড টুল টু পিক আপ ব্রেস্ট ক্যান্সার আর্লি ডিটেকশন অফ ব্রেস্ট ক্যান্সারের খুব ভালো টুল। স্পেশালি আমরা যদি মাইক্রো ক্যালসিফিকেশন বা ইন সিটু প্রি ক্যান্সার স্টেজে বা খুবই ছোটো স্টেজে ক্যান্সারটা পিক আপ করতে চাই, তাহলে আপনি এটাও জিজ্ঞেস করতে পারেন, তাহলে ওয়াই আফটার 45 years অফ এজ? আমরা 20 years অফ এজ থেকে প্রত্যেক বছরে ক্যান্সারে ম্যামোগ্রাফি কেন করাচ্ছেন না? এটা হচ্ছে কারণ কি ম্যামোগ্রাফি যে সেন্সিটিভিটি আছে ওটা 45 yearsে পরে বেড়ে যায়। ব্রেস্টের যে অ্যানাটমি হয় তার ভিতরে দুটো ভাগ ব্রেস্টের, একটা হচ্ছে ডাক্টস মানে যে দুধের শিরাগুলো হয়, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ফ্যাট বা মানে যে আশেপাশে ব্রেস্টে ফ্যাট হচ্ছে। এবার
ডাক্টাল টিস্যু বা ব্রেস্ট গ্ল্যান্ডুলার টিস্যুটা ম্যামোগ্রাফিয়ে খুব পরিষ্কার করে, যদি হাইলি গ্ল্যান্ডুলার ব্রেস্ট থাকে তাহলে আমরা ম্যামোগ্রাফি খুব পরিষ্কার করে দেখতে পারবো না, কোনো লাম্প হলে ওখানে ওটা হাইড হতে পারে। কিন্তু ফ্যাটি ব্রেস্ট হলে ম্যামোগ্রাফি পরিষ্কার করে দেখা যায়। যে আপনার মানে যতটা এজ বাড়বে তাহলে ব্রেস্টের গ্ল্যান্ডুলার টিস্যু ফ্যাটি টিস্যু থেকে রিপ্লেস হয়ে যায়। সো ইউজুয়ালি আফটার 45 ইয়ার্স অফ এজ ব্রেস্টটা বেশি ফ্যাটি থাকে অ্যান্ড লেস গ্ল্যান্ডুলার থাকে, অ্যান্ড সেই কারণে ম্যামোগ্রাফি ইজ আ গুড টুল টু পিক আপ ছোটো ছোটো গাঁট বা লাম্প। কিন্তু কম বয়সে মহিলায় যাদের খুব ডেন্স ব্রেস্ট আসে, খুব গ্ল্যান্ডুলার ব্রেস্ট আছে, ওনার জন্য আল্ট্রাসাউন্ড ইজ আ বেটার টুল টু pick up these kind of lumps. ম্যাডাম একটু আগে আপনি সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের কথা বলছিলেন, তো সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা করার কি কোনো নিয়ম আছে, না এটা কোনো ডক্টরের কাছে এসেই করতে হয়? নো, সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে সেলফ, তার মানে আপনি নিজেই করতে পারেন। এবার ওর নিয়ম নিশ্চয়ই আছে। নিয়ম হচ্ছে প্রি মেনোপজ মানে পিরিয়ডের আগে যারা করছেন, পিরিয়ড স্টপ করা, ওনার সবসময় এই এক্সামিনেশনে এভরি মান্থ করতে হবে আফটার ওনার পিরিয়ডস ওভার হচ্ছে। মানে যদি আজকে পিরিয়ড স্টার্ট হয়েছে তাহলে নেক্সট 4-5 ডেজ পরে একটা দিন ঠিক করে নেবেন, বিকজ সেই দিনে ওনার ব্রেস্টটা মোস্ট সফট থাকে। পিরিয়ডস রিলেটেড মানে প্রি মেনস্ট্রুয়াল যেগুলো সিমটমস হয়, পেন, সোয়েলিং, ওটা কম হয়, তাহলে কোনো লাম্প হলে ইজিলি ফিল করা যাবে। প্রত্যেক মাসে এক ডেটটা ফিক্স করে করতে হবে। কীভাবে করা যায়? ফার্স্ট অফ অল নিজেকে মিররে দেখবেন কি দুটো ব্রেস্ট সামান্য আছে কিনা, নিপলের পজিশনটা ঠিক আছে কিনা, নিপল ভিতরে ঢুকছে কিনে, নিপল দিয়ে কোনো ডিসচার্জ আসছে না, কোনো লাম্প, ভিজিবল লাম্প বা স্কিন উপরে কোনো চেঞ্জেস, হাতটা উপরে মাথায় উপরে তুলে দেখবেন আন্ডার আর্মসে কোনো গ্ল্যান্ড বা কোনো রকম চেঞ্জেস অফ স্কিন আসছে কিনা। তারপরে উনি লাই ডাউন করতে পারেন, লাই ডাউন করে ফ্ল্যাট অফ দ্য হ্যান্ড দিয়ে, আমরা একটা ট্রিপল টাচ টেকনিক বলি, যেখানে ফার্স্ট হচ্ছে আপনি একটু মিনিমাম প্রেশার দেবেন, সেকেন্ড লেভেলে ডিপার, থার্ড লেভেলে তার থেকেও ডিপার প্রেশার দেবেন। তাহলে আমরা 3 লেয়ার্স অফ টিস্যুটা প্যালপেট করতে পারবো ইন আ রাউন্ড মেথড, ইন আ সিস্টেম্যাটিক ওয়ে। মানে আপনি সেন্টার থেকে কনসেন্ট্রিক হিসাবে বাইরে যেতে পারেন, বা একটা কর্নার দিয়ে আসবেন, এরকম এসে পুরোটা ব্রেস্ট কভার করতে হবে। মানে স্পেশালি আপনার কলার বোনের নিচে জায়গায়, আর্মপিটের কাছে, ব্রেস্টের তলায়, অ্যান্ড আপনাকে একটু সিস্টেম্যাটিক হিসাবে পুরো ব্রেস্টটা মানে গুড 10-15 মিনিটস নিয়ে পুরো দুটো ব্রেস্টটা ফিল করে দেখতে হবে কোনো হিসাবে লাম্প কিনো। এবার আপনি এটা যদি স্টার্ট করছেন, ইনিশিয়ালি ফার্স্ট 2-3 মান্থস আপনি বলবেন আমি কিছু বোঝা যাচ্ছে না কী হচ্ছে, কিন্তু আপনি মাস পত্র মানে এভরি মান্থ আপনি যদি করেন তাহলে আপনিও নিজেদের ব্রেস্টকে ভালোভাবে বুঝতে পারবেন, ওর টেক্সচারটা, ওর ফিলিংটা, কোন ফিলিংটা নর্মাল। অ্যান্ড এটা রেগুলারলি করলে যদি পরের দিকে কোনো অবনর্মালিটি আসবেন, আপনি ওটা খুব ইজিলি পিক আপ করতে পারবেন। তাহলে এই অভ্যাসটা রাখতে হবে অফ সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। এবার আমি আসছি ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে, যে এটা কি মেডিসিন দিয়ে কন্ট্রোল করা যায়, না এটা সার্জারি করা দরকার হয়? সো ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় 3টে পদ্ধতি হয়: সার্জারি, সিস্টেমিক থেরাপি অ্যান্ড রেডিয়েশন। সিস্টেমিক থেরাপির ভিতরে আবার কিমোথেরাপি, ওরাল এন্ডোক্রাইন থেরাপি বা আইভি এন্ডোক্রাইন থেরাপি অ্যান্ড টার্গেটেড থেরাপি, মানে যেটা স্পেসিফিক HER2 বা কোনো একটু টার্গেটকে নিয়ে হয়। মোস্ট ক্যান্সার পেশেন্ট, স্পেশালি যদি উনি মেটাস্ট্যাটিক নেই, মানে ক্যান্সারটা অলরেডি স্প্রেড হয়নি, ওরা উইল নিড অল 3, কিমো, সার্জারি অ্যান্ড রেডিয়েশন। খুবই আর্লি স্টেজ যদি হচ্ছে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার থেকে লেস, হরমোন পজিটিভ, ভেরি আর্লি রিস্ক, তাহলে মেবি আমরা কিমোথেরাপি অ্যাভয়েড করতে পারি। বা খুবই আর্লি স্টেজ আমরা ম্যাস্টেকটমি করছি, ব্রেস্ট কনজার্ভ করছি না, তাহলে মেবি আমরা রেডিয়েশন অ্যাভয়েড করতে পারি। মানে সিলেক্টেড কেসে কিমো, রেডিয়েশন অ্যাভয়েড করা যায়, বাট মোস্ট কেসেস 3টেই দরকার। এর ভিতরে সার্জারি হচ্ছে মেনস্টে, ম্যাক্সিমাম রিস্ক রিডাকশন সার্জারি দিয়ে হচ্ছে, তাহলে নন মেটাস্ট্যাটিক ডিজিজে সার্জারি তো করতেই হবে। যাদের ব্রেস্ট ক্যান্সার হয়, যদি তারা আর্লি এজে হয় বা ধরুন তারা আন্ডার 30 হয় বা 35 হয়, তো সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হবার পর তারা কি মা হতে পারেন?
Yes. So, fertility preservation in cancer একটা পুরোটা টপিক অ্যান্ড একটা স্পেশালাইজড ডিপার্টমেন্ট আমাদের হসপিটালে আমরা অফার করি। প্রত্যেক মহিলায় যারা ইয়াং পেশেন্ট আছেন, যেটা পরে দিকে আবার মা হওয়ার ওনাদের ইচ্ছা আছে, ওনাদের স্টার্ট অফ দ্য ট্রিটমেন্টে প্রপার ফার্টিলিটি প্রিজার্ভেশন কাউন্সিলিং করা যায়। ওনাদের অপশনগুলো দেওয়া যায়। দের আর ভেরিয়াস অপশনস। আমরা এমব্রায়ো প্রিজার্ভেশন, সাইট প্রিজার্ভেশন বা জাস্ট জিএনআরএইচ ইঞ্জেকশন দিয়ে একটু ওভারিয়ান প্রিজার্ভেশন, অনেক কিছুই ওনাকে অফার করতে পারি। ওনাকে একটু ফার্টিলিটি স্পেশালিস্ট কাছে পাঠানো যাবে। উনি একটু প্রপার কনসালটেশন নিয়ে ডিসকাস করে ওনার ট্রিটমেন্ট স্টার্ট করার আগে এটা করতেই পারেন। ফার্টিলিটি প্রিজার্ভেশনে মোটামুটি 2 উইক্সের ভিতরে হয়ে যায়। তো উই ক্যান ডু ইট বিফোর স্টার্টিং ট্রিটমেন্ট অ্যান্ড দেন আমরা ট্রিটমেন্ট স্টার্ট করতে পারি। অফকোর্স কেস টু কেস ভেরিয়েশন হয়, কোন স্টেজে আছে, কোন ভ্যারাইটি অফ টিউমার আছে, সেটাও ডিসকাস করতে হবে, বাট দিস ইজ ভেরি মাচ পসিবল। ব্রেস্ট ক্যান্সার কি পুরোপুরি সেরে যায়? দেখুন, পুরোপুরি সেরে যায় ব্রেস্ট ক্যান্সারে আমরা যদি সায়েন্টিফিক হিসাবে কথা বলি, তাহলে আমরা উই টক ইন টার্মস অফ 5 years সার্ভাইভাল অর 10 years সার্ভাইভাল। কারণটা পুরো জীবনটা কোনো পেশেন্টকে ফলো আপ করার পসিবল নেই। আমরা তো পুরোটা এভিডেন্স বা সায়েন্টিফিক প্রুফ উপরে কাজ করি। এটা মেনে কি যদি কোনো পেশেন্ট 5 years ফ্রি আছে ফ্রম ক্যান্সার, then they will be free for the rest of their life. So 5 years সার্ভাইভাল ডিপেন্ড হচ্ছে আপনার পেশেন্টটা কোন স্টেজে প্রেজেন্ট করছে। যদি উনি প্রি ক্যান্সার স্টেজে প্রেজেন্ট করছেন, দেন ইট ইজ মোর দেন 95%। যদি স্টেজ 1-এ প্রেজেন্ট করছেন, তাহলে মোর দেন 90%। স্টেজ 2 প্রেজেন্ট করছেন, মোর দেন 80%। স্টেজ 3-এ প্রেজেন্ট করছেন, মোর দেন 60 to 70%। অ্যান্ড স্টেজ 4-এ 5 years সার্ভাইভাল ইজ এনিওয়ার বিটুইন 20 to 40%। সে কারণেই আমরা সবসময় বলি আর্লি ডিটেকশন। কারণটা আপনার স্টেজ কোন স্টেজে আপনি ডাক্তার কাছে যাচ্ছেন তার উপরে আছে আপনার ব্রেস্ট ক্যান্সারের রেজাল্ট বা পুরোটা ভালো হওয়ার চান্স। ম্যাডাম, কীভাবে ব্রেস্ট ক্যান্সারকে তাহলে প্রতিরোধ করা সম্ভব হবে? আর্লি ডিটেকশন, আর্লি ট্রিটমেন্ট, অ্যাওয়ারনেস, জানতে হবে সিমটমসটা কী। কারণটা হোয়াট ইয়োর ব্রেন ডাজ নট নো, ইয়োর আইজ উইল নট সি। তাহলে আপনি যদি জানেনই না ব্রেস্ট ক্যান্সার কি, আপনি ওই লক্ষণটা দেখেও আপনি ইগনোর করে দেবেন। নিজেকে এডুকেট করতে হবে, অ্যাওয়্যার করতে হবে ব্রেস্ট ক্যান্সারের সাইন সিমটমস হিসাবে। রেগুলার সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করবেন। আপনার এজ বা একটা এজ পরে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে। আফটার 45 years অফ এজ ইয়ারলি ম্যামোগ্রাফি করতে হবে। অ্যান্ড যদি কোনো সাইন বা সিমটম দেখেন, তাহলে আর্লি ডিটেকশন, আর্লি ট্রিটমেন্ট, মানে তাড়াতাড়ি ডাক্তার কাছে গিয়ে ট্রিটমেন্ট শুরু করতে হবে। এছাড়া আপনারা মানে আমাদের সোসাইটিও একটু সোশ্যাল রেসপন্সিবিলিটি হয়। তাহলে আমি এটা খুব স্ট্রংলি বিলিভ করি দ্যাট একটা মহিলা যদি ওনাদের পাড়ায় সবাইকে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস হিসাবে উনি কথা বলেন বা রেগুলার এই হিসাবে টক্সটা করেন, তাহলে এই অ্যাওয়ারনেসটাও স্প্রেড হবে। সো আমি একা তো স্প্রেড করতে পারবো না। উই নিড আ নেটওয়ার্ক, উই নিড আ লট অফ পিপল যারা দে কিপ টকিং অ্যাবাউট ব্রেস্ট ক্যান্সার। এটা করলে অফকোর্স উই ক্যান স্লোলি ডিক্রিজ দি morbidity and mortality from breast cancer. ম্যাম, অনেক কিছু ভুল ধারণা আমাদের সোসাইটিতে রয়েছে যে ব্রেস্ট ক্যান্সার হলে বা ব্রেস্ট টিউমার হলে হয়তো অনেক সময় পুরো ব্রেস্টটাই বাদ দিয়ে দিতে হয়। তো এই ধারণাটা আজকের দিনে কতটা সঠিক সেটা আপনিই ভালো বলতে পারবেন। দেখুন, ব্রেস্ট ক্যান্সার হলে পুরো ব্রেস্ট সবসময় বাদ দিতে হয় না। ব্রেস্ট কনজারভেশন সার্জারি মানে ব্রেস্ট বাঁচিয়ে অপারেশন করার অ্যান্ড ম্যাস্টেক্টমি মানে পুরোটা ব্রেস্ট বাদ দেওয়ার ইকুয়ালি সেফ। মোর দেন 25 years অফ রিসার্চ, 25 বছর থেকে বেশি রিসার্চ হয়ে গেছে এটা দেখার জন্য, আর এটা সিস্টেম্যাটিক্যালি প্রুভ হয়ে গেছে দ্যাট ব্রেস্ট বাঁচিয়ে অপারেশন করে আপনি ইকুয়ালি সেফ হচ্ছেন। তাহলে যদি আপনার ডাক্তার বলছেন দ্যাট ব্রেস্ট বাঁচিয়ে আপনার কোনো রিস্ক নেই, তাহলে শুধু ভয়ের কারণে পুরো ব্রেস্ট আপনি যদি বাদ দিচ্ছেন, আপনার কোনো লাভ হচ্ছে না। ব্রেস্ট টিউমার হলে আমি যদি 1 centimeter মার্জিন নেব বা পুরো ব্রেস্ট বাদ দেবো, একই রেজাল্ট। তো কোনো ডিফারেন্স নয়। ব্রেস্ট সেভ করা ইকুয়ালি মানে ভেরি ভেরি সেফ, এটা করা যায়। লাস্টলি লাইফস্টাইল নিয়ে কিছু বলবেন? লাইফস্টাইল নিয়ে আপনার আমি 4টে পয়েন্ট বলবো।
চারটে জিনিস যেটা আপনার করা দরকার। ফার্স্ট অফ অল, নো ইয়োর রিস্ক। আপনাদের ব্রেস্ট ক্যান্সারের রিস্কটা জানতে হবে। কীভাবে জানবেন? আপনার এল্ডার্সকে, মাদার, ফাদার সবাইকে ডিসকাস করবেন আমাদের ফ্যামিলির কত লোকের রিস্ক ক্যান্সার হয়েছে, কী কোন বয়সে হয়েছে, আমরা কি একটু হাই রিস্ক ফ্যামিলি আছেন কি না। যদি আপনার মনে হচ্ছে হাই রিস্ক ফ্যামিলি, তাহলে ডাক্তার কাছে গিয়ে চেক আপ করিয়ে টেস্টিং করাবেন। নো ইয়োর রিস্ক হলো। সেকেন্ড, নো ইয়োর সেলফ, মানে নিজেদের ব্রেস্টকে বুঝে রেগুলার সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করে নিজেকে চেক করতে হবে। থার্ড, আপনাকে হচ্ছে আর্লি ডিটেকশন ট্রিটমেন্ট, মানে যদি কিছু পাচ্ছেন তাড়াতাড়ি ডাক্তার কাছে যাবেন। অ্যান্ড ফোর্থ হচ্ছে হেলদি লাইফ। এবার হেলদি লাইফস্টাইলের ভিতরে কী হচ্ছে, আপনারা কিছু হচ্ছে আপনার মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস, কিছু হচ্ছে আনমডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস। ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলি রিস্ক, এইসবগুলোকে আপনি মডিফাই করতে পারবেন। আপনি মডিফাই কী করছেন? আপনার ওয়েট মেনটেন করতে ওবেসিটি অ্যাভয়েড করুন। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, মানে মেনোপজের পরে অনেকবার হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি লং টার্ম দেওয়া যায়, ওটা অ্যাভয়েড করুন। অ্যালকোহল অ্যাভয়েড করুন। 30 মিনিটস অফ এক্সারসাইজ ডেইলি করুন। ট্রাই টু হ্যাভ হাই ফাইবার ফুড অ্যান্ড লেস ফ্যাট অ্যান্ড লেস কোলেস্ট্রল ফুড। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আপনি এত সুন্দরভাবে আমার দর্শক বন্ধুদের এত কিছু তথ্য দিলেন, তো ডেফিনেটলি হয়তো তারা সতর্ক হবেন এবং তারা আজকের পর থেকে নিজেরা বুঝতে পারছেন যে কিভাবে তারা অ্যাওয়ার হলে তারা নিজেদেরকে সুস্থ রাখতে পারবেন এবং ব্রেস্ট ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবেন। সকলে ভীষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ম্যাডামকে ধন্যবাদ, নমস্কার।